রেকর্ডটা স্টার্ট করলাম। আচ্ছা, আজকে আমরা রিয়েক্টের ইউজ ইফেক্ট নিয়ে আলোচনা করব। রিয়েক্টের একটা স্টেট, যেটা হচ্ছে ইউজ ইফেক্ট। ওকে, তো সেটা আমরা আগের যে ফোল্ডার স্ট্রাকচার ছিল আমাদের প্রজেক্টের, সেটা ওপেন করি। মাই প্রজেক্টস, এটা যে কোনো একটা কোড বেস। আচ্ছা, আমরা এটার জন্য আলাদা একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি। ঠিক আছে, তাহলে ইয়ার্ন রিয়াক্ট বিট, এই কমান্ডটা রান করলে আমরা রিয়াক্ট ইউজ ইফেক্ট, রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, ইউজ ইফেক্ট মানে কি? আমরা ইউজ স্টেট নিয়ে কাজ করছি, কিন্তু ইউজ ইফেক্ট নিয়ে তো কাজ করি নাই। তো ইউজ ইফেক্টটা কি করে? সে হচ্ছে একটা সাইড ইফেক্টের মতো কাজ করে। এখন বলতে পারেন যে সাইড ইফেক্ট গুলো আসলে কি কি? তো সাইড ইফেক্ট গুলো হইতে পারে আপনার যদি কোনো একটা এপিআই থেকে ডাটা কল করে আনি, সেটা একটা সাইড ইফেক্ট। তারপরে কোনো যদি ডাটাকে আমরা আপডেট করি, সেটাও একটা সাইড ইফেক্ট। কোনো একটা টাইমার, সেটাও সাইড ইফেক্ট। আমরা রিয়েক্টের মধ্যে ইভেন্ট লিসেন করি, সেটাও একটা সাইড ইফেক্ট। আবার চাইলে আমরা কোনো ডাটাকে আমাদের ব্রাউজারের লোকাল স্টোরেজেও রাখতে পারি, সেটাও একটা সাইড ইফেক্ট। ঠিক আছে, তো এটা কিসের সাইড ইফেক্ট? এটা হচ্ছে আমাদের ইউজ স্টেটের মাধ্যমে, মানে আমাদের যে ব্রাউজার কন্ট্রোল, সেটার সাইড ইফেক্ট। আবার সেইটার মধ্যে, ইউজ ইফেক্টের মধ্যে আমরা চাইলে আহ ডম ম্যানিপুলেশন করতে পারি। আমাদের বিভিন্ন ডমের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা এই ধরনের কাজ কারবারও করতে পারি। ওকে, তো আমরা একটু আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করি, কোডে, কোড এডিটরে। ওকে, তো এখন আমরা কি বলছি যে আমরা এখন কারেন্ট যে আমাদের প্রজেক্টের ভিউ, এগুলাকে আমরা ডিলিট করে দিই। এক্সিস্টিং যত স্টাইল আছে সেগুলো রিমুভ করে দিই। হ্যালো লিখলাম, এটাকে বাদ দিই, এটা আমরা এখন ইউজ করব না। তাহলে এগুলা যেহেতু নাই, এগুলা কেটে দিলাম। আমাদের আননেসেসারি সিএসএস গুলো রিমুভ করছি, এগুলো রিমুভ করে দিব। করে দিলে আমাদের এটা একদম ক্লিন। ক্লিন তা হয় নাই, রিলোড দিই। আচ্ছা, js ক্লিন। ওকে, আচ্ছা, দেন আমরা আমরা এভাবেই থাক, আমরা দেখি এবার ইউজ ইফেক্ট আসলে কি করে। সো আমরা বলছিলাম যে আমরা যদি রিয়েক্টে কোনো হুক ইউজ করি, হুকের নাম লিখি, তো সেটার আগে অবশ্যই ইউজ কথাটা লিখতে হবে স্মল লেটারে। দেন বাকি যেটা, যেমন আমরা ইউজ করতেছি কি স্টেটকে, আবার এটা যেহেতু আমাদের একটা সাইড ইফেক্ট নিয়ে কাজ করতে হবে, সো আমরা সেটাও বলছি যে সাইড ইফেক্ট গুলো কি কি। সাইড ইফেক্ট গুলো হইতে পারে কোনো একটা ডাটা এপিআই কল করে ডাটা ফেচ করে নিয়ে আসা, তারপরে কোনো একটা ডম ম্যানিপুলেশন করা, যেমন আমরা করছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই সামথিং, ওই এলিমেন্টটাকে নিয়ে কিছু একটা করা। সেটাও কিন্তু আমাদের রিয়েক্টের মধ্যে একটা সাইড ইফেক্ট। সো সাইড ইফেক্টের এখন, এই যে সাইড ইফেক্ট থেকে আমাদের ইফেক্ট কথাটা আসছে, সেটা আমরা জাস্ট এই যে এখানে এভাবে লিখে দিব। তাহলে এটা এটা টোটালি আমাদের একটা স্টেট হয়ে মানে এটা আমাদের একটা রিয়েক্টর হুক হয়ে গেছে। তো এই এই জিনিসটাকে আমরা রিয়েক্ট থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারি। হুম, তো ইম্পোর্ট করার পরে সে দেখেন ইউজ ইফেক্টটা কোত্থেকে ইম্পোর্ট করছে, রিয়েক্ট থেকে। তো রিয়েক্ট থেকে সেই ইউজ ইফেক্টটা ইম্পোর্ট করছে। তো আমরা যখন ইউজ স্টেট কে ইম্পোর্ট করছিলাম, তখন সে একটা ফাংশন আকারে আসছে। তো সেম
হচ্ছে ইউজ ইফেক্টও আমাদের কাছে একটা ফাংশন হিসেবে আসবে। এখন এটাকে আমি বাইরে ইউজ করছি, এটা কিন্তু আমরা বাইরে ইউজ করতে হবে না। এটাকে আমরা ইউজ ইফেক্ট, ইউজ স্টেট যেখানে ইউজ করছি সেখানেই ইউজ করতে হবে। আচ্ছা, ইউজ স্টেট যেহেতু এখানে নাই, ওকে, তো এটা হচ্ছে আমাদের ইউজ ইফেক্টের ফাংশন। এখন এই ফাংশনটা কি করবে, সে তো কোনো একটা কাজ করতে হবে। সে প্রথমে দুইটা প্যারামিটার নেয়, প্রত্যেকটা ইউজ ইফেক্ট দুইটা প্যারামিটার নেয়। একটা হচ্ছে কল ব্যাক, একটা হচ্ছে কল ব্যাক ফাংশন, আর একটা হচ্ছে কল ব্যাক ফাংশন, আর একটা হচ্ছে সে নেয় একটা ডিপেন্ডেন্সি। এখন এই কলব্যাক ফাংশনের জায়গায় আমি তো এখানে বলেই দিছি যে এটা একটা কলব্যাক ফাংশন। আর ডিপেন্ডেন্সি যেটা বললাম সেটা ডিপেন্ডেন্সি, যে এই যে এই ফাংশনটা অন্য একটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, সেটাকে আমরা যদি ইন্ডিকেট করতে চাই তাহলে এই যে ডিপেন্ডেন্সি, যে সেটা হচ্ছে কমার পরে বসবে। যে আমি বলে দিলাম যে এখানে একটা স্টেট আছে, সেই স্টেটটাকে যখন চেঞ্জ করবা, মানে যখন আবার রেন্ডার করবা, তখন তুমি কল হও, তখন আমি ওই স্টেটের নামটা এখানে কিন্তু পাস করে দিলে সে বুঝে যাবে যে আমি এটার উপরে ডিপেন্ডেবল। ওকে, সো এখন এই ইউজ ইফেক্টটা কি করে, ফার্স্টে আমি বললাম যে একটা কলব্যাক ফাংশন নেয়। তো কলব্যাক ফাংশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে কলব্যাক ফাংশনটাকে লিখতে পারি। ডিপেন্ডেন্সিতে আমরা কি করতে পারি, ডিপেন্ডেন্সিতে আমরা চাইলে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি, অ্যারে দিতে পারি, বা অবজেক্ট দিতে পারি, হ্যাঁ, কোনো নাম্বার, মানে যে কোনো ডাটা টাইপ আমরা এখানে চাইলে এখানে নাল ইউজ করতে পারি, যে কোনো কিছু। সো আমরা যদি ইনিশিয়ালি সাপোজ আমরা এখানে একটা অ্যারে দিলাম, তো এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ ইউজ ইফেক্ট কমপ্লিট। হ্যাঁ, এখন এখানে যা যা লিখবো, এটার ভিতরে যা যা লিখবো সবই হচ্ছে সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট কোড। এটার মধ্যে আমি যা যা কোড লিখবো সবকিছু হচ্ছে সেই ইউজ ইফেক্টের সাইড ইফেক্ট কোড। হুম, সো সাইড ইফেক্ট কোড গুলো কি হইতে পারে, যেমন আমরা এখানে যদি একটা কনসোল করি, কনসোলের মধ্যে লিখলাম যে কম্পোনেন্ট রেন্ডার, মানে কম্পোনেন্ট অলরেডি রেন্ডার হয়ে গেছে। তো সেটাকে যদি আমরা এটা কি ক্লোজ হয়ে গেছে, এটা- আচ্ছা, এখন আমি এটাকে কনসোল করি, কনসোল করে দেখি আসলে সে আমাকে কি দেয়। কোথায় এটা কনসোল, ইন্সপেক্ট, ইন্সপেক্ট থেকে আসি হচ্ছে এলিমেন্ট কনসোল। এই যে দেখেন, আমি এটার হচ্ছে দূরত্ব দিই, এটা ইউজ করে মোজিলা ফায়ারফক্স। ওকে, এবার এটার কনসোলে যাই। কনসোলে গেলে দেখবো আমরা, ধরেন এটাকে আবার ক্লিন করলাম, ক্লিন করে আবার এটাকে রিলোড করি। তো রিলোড করলে দেখবো সে আমাদের এই যে যে কনসোলটা সে একবার কল করছে। হুম, আবার যদি আমরা এটাকে রিলোড করি সেম ভাবে, সে যখন আহ, আমরা রিলোড মানে কি, আমাদের ফার্স্ট রেন্ডারে পেজটা লোড হওয়ার সাথে সাথেই সে কল করে দিছে। তো কম্পোনেন্ট রেন্ডার হয়েছে, কল করা মানে কি কম্পোনেন্ট রেন্ডার হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রান হয়ে গেছে। আর হচ্ছে প্রত্যেকটা স্টেট, যখন স্টেট নিয়ে কাজ করব তখন দেখবো যে প্রত্যেকটা স্টেট। এখন এটার মধ্যে আমি যদি এটা কি হয়েছে একবার রান হয়েছে, আমি যদি ডিপেন্ডেন্সিটা সরিয়ে এখন কল করি, দেখেন এখন এখানে কোডে কিছু একটা চেঞ্জ, আচ্ছা কোডে কিছু একটা চেঞ্জ লাগবে না, দেখেন এটা দুইবার কল হয়েছে। আবার রিলোড করি,
দেখেন দুইবার, আবার দুইবার কল হওয়ার কারণ কি? ওই যে আমাদের যে অ্যাপের রিয়েক্টের মধ্যে এখানে যে স্টিক যে মুড, এই স্টিক মুডের জন্য। হুম। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, এই যে ইউজ ইফেক্টের মধ্যে আমরা আমরা একটা এপিআই কে কল করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে একটা এপিআই কে কল করতে পারি। এখন সেই এপিআইটা আমরা পাবো কোথায়? তো সে এপিআই কল করতে হইলে একটা জিনিস মানে ইয়ে হচ্ছে যে আমরা এপিআই তো একবারই কল করব। আমরা তো ধরেন ফার্স্ট রেন্ডারে ধরেন আমাদের যে জেসন প্লেস হোল্ডার আছে, জেসন প্লেস হোল্ডার, এখন এই এপিআই এর এখানে কিছু ডামি এপিআই তারা দিয়ে দিছে। আমরা সেখান থেকে লাইক ইউজার্স এর ডাটা আমরা দেখাবো। এখানে ইউজার্স এর অনেক ডাটা আছে। তো এটাকে যদি আমরা কল করতে যাই, তো সেটাকে আমরা তো সরাসরি আমরা এই যে অ্যাপজেএস এ যাই, অ্যাপজেএস এ যাওয়ার পরে এখানেও তো আমরা ফেচ করতে পারবো না। জাভা স্ক্রিপ্টে কি এপিআই কল করে কিভাবে? জাভা স্ক্রিপ্ট জেএস এপিআই কল, এই যে জাভা স্ক্রিপ্টের নিজস্ব একটা এপিআই আছে, সেটা হচ্ছে ফেচ। আচ্ছা, ফেচ, এই যে ফেচ এপিআই। ঠিক আছে, তো এই ফেচ এপিআই দিয়ে কিভাবে করে? আপনার হচ্ছে ফেচ একটা ফাংশন, সেটার মধ্যে এপিআইটা কল দিলে সে হচ্ছে একটা প্রমিস রিটার্ন করে। হ্যাঁ, সেটা হচ্ছে রিজলভ করে সে আমাদেরকে একটা রেসপন্স দেয়। তো সেটা কিভাবে দেয়? সেটা যদি ধরে নিলাম আমাদের এই যে ডিফল্ট ফাংশন ফেচ, এই ফেচটা কি করবে, আমার এই এপিআইটা কল করবে। এখন এইটাকে, এপিআইটা কল করার পরে সে কি করে, যখন প্রমিসটাকে রিটার্ন করে সে একটা রেসপন্স নেয়। হ্যাঁ, সেই রেসপন্সটাকে সে জেসনে পাস করে। এটা হচ্ছে তার প্রথম স্টেপ। এটাকে আমরা চাইলে এই যে দ্বিতীয় লাইনেও লিখতে পারি এভাবে। দেন কি করে, সে তো এটাকে জেসনে ফরম্যাট করলো, সে রেসপন্স আমাকে দিল। রেসপন্স দিয়ে সেই রেসপন্সটাকে আমরা একটা পেতে হইলে সেটাকে আমরা একটা ডাটা বা কোনো একটা কিছু যে কোনো নাম দিতে পারি। দেন তারপরে কি করবে? তারপরে সে একটা ডাটা মধ্যে স্টোর করবে। এখান থেকে জেসনটাকে যেটা পেলো যে রেসপন্স থেকে, সেটা এই ডাটার মধ্যে স্টোর করতেছে। স্টোর করে দেন হচ্ছে, এখন কনসোল ডট লগ যদি করি আমরা এই ডাটাটাকে, তখন দেখেন সে একটা ইরর দিতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইএসলিন্টের একটা ইরর। হ্যাঁ, ইএসলিন সেট আপ করা থাকলে আমাদের কোডের কিছু বেস্ট প্র্যাকটিসেস গুলো সে সাজেশনে দেয়। তো আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে এটার বাইরে লিখতেছি, দ্যাটস ওয়াই সে হচ্ছে ইরর দিচ্ছে। সেম জিনিসটাকে আমরা কাট করে যদি আমরা এই ভিতরে দিয়ে দিই, আচ্ছা আমার এখানে দেখি, জেসন, এটা লাগবে না। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে এখানে শেষ হবে। ঠিক আছে, একদম ফাইনালি রেসপন্সটা আমরা আউটপুট কনসোল করার পরেই সে এখানে এখানে থাকবে। এখন সে কি দিচ্ছে? আচ্ছা, এটাকে যদি আমি বাইরে কল করি, যেমন এটাকে বাইরে কল করলাম। হুম, তো বাইরে কল করে দেখি যে কি করে। আচ্ছা, এই যে, এই যে দেখেন বাইরে কিন্তু সে এপিআইটা কল করতেছে। আগে দিয়ে হচ্ছে কম্পোনেন্ট, আগে আমাদের যে আগের কানেক্ট আগের ইয়েটা কাজ কি ছিল, আগে হচ্ছে আমরা দিছি কি, আগে ইউজ ইফেক্টটা কল হয়েছে, পরে আমাদের এপিআইটা কল হয়েছে। আমাদের ইউজ ইফেক্ট কিন্তু সবার যত কিছু থাকবে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলো স্টেট বলেন, এই ইউজ ইফেক্টটা সবার আগে কল হবে। তো সবার আগে কল কেন হয়েছে? কারণ এই যে দেখেন কম্পোনেন্ট রেন্ডার, তার মানে কি, কম্পোনেন্ট রেন্ডার কনসোলটা কোথায় আছে? এখানে। তারপরে হচ্ছে সে অ্যারেটাকে কল করছে। এখন এই সেম জিনিসটাকে আমরা যদি এখান থেকে কাট করে এখানে রেখে দিই, তখন কি হবে? তখন ক্লিন করি, রিলোড করি, সেম। সে কি করতেছে, এই যে এখন আহ দুইটা কিন্তু একই সাথে কল করছে। হুম,
আবার এপিআই তেও কল করছে। দুইটা এখন আমরা এটা বুঝতে পারবো যখন নেটওয়ার্ক স্লো নেটওয়ার্কে ট্রাই করব, তখন। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কাট করে বা তার নিচে নেই, তখন সে তার, এই যে দেখেন, রিলোড, দেখেন, সে কিন্তু আগে কনসোলকে রিজলভ করতেছে, তারপরে হচ্ছে সে এপিআই কল করতেছে। আমি কনসোলটাকে পরে দিলাম, কিন্তু সে এপিআইটা, কনসোলকে কিন্তু আগে, কারণ সে এটার জন্য বসে আছে, এপিআই কল করতে তো একটা টাইম লাগে। So, কিন্তু এটা তো আমার অত টাইম লাগবে না। সে যেটা টাইম কম লাগতেছে সেটাকে আগে প্রিন্ট করে দিচ্ছে, আর যেটা টাইম লাগতেছে সেটাকে একটু সময় নিয়ে তারপরে কল করতেছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মানে ডিফল্ট বিহেভিয়ার হওয়ার কথা। তো ইউজ ইফেক্টের বেনিফিট এটাই, যে আমরা চাইলে আমাদের এপিআই গুলো এখানে কল করতে পারি। এখন এই যে ডাটাটা আসলো, আমি তো এটা কনসোল করছি। এখন এই কনসোল করে তো আমি এখানে ওই যে ম্যাপ করে ডাটা, যদি এখানে আমি দেখাইতে চাই যে ডাটা ডট ম্যাপ, দেখেন সে একটা আমাকে কি দিচ্ছে, ডাটা ইজ নট ডিফাইন্ড। কেন? আমি তো এখানে তো ডাটাটা, আমি ডাটা নামে হচ্ছে আমার ভেরিয়েবল আছে, তো এটাকে কেন আমি ইউজ করতে পারবো না? কেন করতে পারবো না? কারণ হচ্ছে আমরা এখানে এই স্কোপের বাইরে যদি আমি নিতে চাই, তাহলে আমরা একটা স্টেটকে কল করতে হবে। তো এপিআইটা আমার কিসের? ইউজার্স এর এপিআই। তো সেই জন্য এই প্রত্যেকটা ইউজার্স কে পেতে হলে আমাকে এই যে প্রত্যেকটা ইউজার্স কে যদি আমি পেতে চাই, হ্যাঁ, এই প্রত্যেকটা ইউজার্স কে আমি যদি কোথায় রাখবো? একটা স্টেটে রাখবো। সেই স্টেটটাই তো হচ্ছে আমার এখানে আসবে। এই স্টেটের মধ্যে ডাটাটা রাখলে সেই স্টেটের স্টেটটা আমি যে কোনো কম্পোনেন্টে প্রিন্ট করতে পারবো, পাস করতে পারবো। তো সেটার জন্য আমি একটা ইউজ স্টেট নিচ্ছি। সেই ইউজ স্টেটটা, স্টেটের নাম হবে ইউজার্স, যেহেতু এখানে সবগুলো ইউজার্স থাকবে। আর সেই ইউজার্স গুলাকে আমরা যদি আপডেট করতে চাই, সেট ইউজার। তো এই ডাটাগুলো আমরা যদি এই যে এখন যদি এখানে এই স্টেটের মধ্যে ডাটাটা রেখে দেই, তাহলে আমরা কোত্থেকে কোনটা কনসোল করলে পাবো? ইউজার্স কে আমি যদি কনসোল করি, ইনিশিয়াল আমরা কি দিতে পারি? একটা অ্যারে। তো কনসোল ডট লগ ইউজার্স, এটা কেটে দেই, হ্যালো ইউজার্স, নাম দিলাম আজকে, হ্যালো ইউজার্স। রিলোড করি, এসে দেখেন সে কিন্তু কল করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এখন এপিআইটা কিন্তু সে, দেখেন, র্যান্ডমলি কল করতেছে, র্যান্ডম। এমন করতে করতে আমার মেশিন স্লো হয়ে যাবে। এখন সেটাকে যদি আমি আটকাইতে চাই, এক্ষেত্রে আমাকে কি করতে হবে? একবার কল করতে হলে আমাকে একটা অ্যারে ডিপেন্ডেন্সি পাস করা লাগবে। রিলোড, দেখেন, এই যে আমার ডাটা চলে আসছে। এখানে এটা হচ্ছে দুইবার চারবার, দুইবার কল হয়েছে। ফার্স্টে কি হয়েছে, সে এই যে 7 নাম্বার লাইনে সে, এই যে আমরা যে ডিফল্ট যে অ্যারেটা দিলাম, সে প্রথমে সেটাকে পাইছে কি, সেটা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক, কারণ এটা ইনিশিয়াল ব্ল্যাঙ্ক। তারপরে কি করছে, সে কম্পোনেন্ট রেন্ডার, তার মানে সে তখন এখানে চলে আসছে। চলে আসার পরে দেন হচ্ছে তার এখানে ইয়েগুলা প্রিন্ট করছে, আমার যে এপিআই এর মধ্যে যে ডাটা গুলো ছিল সেগুলা প্রিন্ট করছে। হ্যাঁ, তো আমরা যদি এই ডিপেন্ডেন্সিটা না দিতাম, তখন কি করছিল সে, সে এপিআইটাকে বারবার কল করতেছে, র্যান্ডম কল করতেছে। তাহলে এখন বুঝতে পারতেছেন যে আসলে এখন আমাদের এখানে ডিপেন্ডেন্সি কেন দিতে হবে। ডিপেন্ডেন্সি দিলে সে এটা ফার্স্ট রেন্ডারে একবারই কল হবে, আদারওয়াইজ কল হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন আমরা এরকম একটা এক্সাম্পল দেখতে পারি যে
এটা তো আমার এপিআই কল আসলো। আরেকটা এক্সাম্পল দেখতে পারি যে একটা কাউন্টার যেটার ভ্যালু থাকবে 0, কাউন্ট সেট কাউন্ট। হুম। ওকে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা বাটন দিব, একটা বাটন লিখবো। আচ্ছা, তার আগে আমাদের এই যে ইউজার্স গুলো আছে, ইউজার্স গুলো এখানে একটু প্রিন্ট করি ইউএলএল এর মধ্যে। ইউএলএল। তাহলে আমাদের একটা এলআই নিলেই হবে। তো এই এলআই এর মধ্যে আমি সম্পূর্ণ যতগুলো ইউজার্স আছে সবগুলাকে ম্যাপ করে একটা করে ইউজার পাবো। সেই ইউজারটা রিটার্ন করবে এক একটা এলআই। হ্যাঁ, এই ইউজারটাই হচ্ছে, আমরা একটু জেসন ডাটাটাকে একটু দেখি। আমাদের জেসন ডাটাকে আমরা একটু দেখি। ডট নেম যদি দেই, সে কি করবে, ম্যাপ করে প্রত্যেকটা এক একটা অবজেক্ট পাবে। তো অবজেক্টের ভ্যালুকে নিতে হলে কি কে নিতে হলে আমাদের ডট নেম, ডট ইউজার নেম, ডট ইমেল। হ্যাঁ, আমরা শুধু নেম নিতে চাচ্ছি। তাহলে আমাকে এখানে করতে হবে কি, এখানে যেহেতু এটা ডাইনামিক হবে, তাহলে কার্লি ব্রেসেস ইউজার ডট নেম। ওকে, ইউজার ডট নেম। দেখেন আমার সবগুলো চলে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা ইউজারের ডাটা চলে আসছে। তো এটা এখন আমরা এক্সাম্পল দেখবো হচ্ছে কাউন্টার দিয়ে, যে আমরা কিভাবে আমাদের ধরেন ডিপেন্ডেন্সির মাধ্যমে আমাদের ইউজ ইফেক্টটা কল হয়। হুম, আচ্ছা, সেটার জন্য আমরা একটা কাউন্টার স্টেট রাখছি, সেখানে হচ্ছে কাউন্টার স্টেটের ভ্যালু হচ্ছে 0। আমরা এমন একটা বাটন ক্রিয়েট করবো, সেখানে ক্লিক করলে সে বাটন সেই স্টেটের ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। হুম। তো এরকম বাটন আমরা এর আগেও বানাইছি। তো আমরা বাটনের নাম দিতে পারি ইনক্রিজ। তো ইনক্রিজটা কি করবে, এটা এখন কেটে দিই, কোনো দরকার নেই। আচ্ছা, প্রত্যেকটা স্টেট ইউজ ইফেক্ট আমরা চাইলে কিন্তু ইউজ স্টেটের আগে কল করতে পারবো। কেন কল করতে পারবো না? কারণ আমাদের জাভাস্ক্রিপ্ট কি একদম শুরু থেকে রিড করে। ঠিক আছে। তো সে এখানে এসে দেখলো যে ইউজ স্টেট হচ্ছে তার নিচে কল করা, তাহলে সে তো উপর থেকে পাবে না। ঠিক আছে। ওকে। তো সেই জন্য আমরা ইউজ স্টেটকে সবার উপরে, হুক গুলো সবার উপরে ইউজ করব। দেন আরো কিছু হুকস আছে, ইউজ রেফ, ওগুলো দেখবো। আচ্ছা। তো এখন আমরা এখানে এখানে একটা এখানে একটা নাম্বার নেই, যে নাম্বার হচ্ছে কোনটা, আমাদের কাউন্টার ভ্যালুটা। কাউন্টার ভ্যালু 0। তো জিরোটা কোথায় আছে? কাউন্ট স্টেটে আছে। কাউন্ট স্টেটে আছে। এটা নিচে লিখি, নিচে লিখলাম। এটাকে একটা বাটন দিয়ে, একটা ডিপ দিয়ে করে রাখলাম। ঠিক আছে। তো আমরা চাইলে এখানে কি করতে পারি, ক্লিক করলাম। আচ্ছা, ক্লিকে একটা অন ক্লিক ফাংশন, অন ক্লিকে আমাদের একটা কল ব্যাক ফাংশন, মানে একটা ফাংশন লিখলাম, সেই ফাংশনের মধ্যে সেট কাউন্টের কারেন্ট যে ভ্যালুটা আছে, কারেন্ট ভ্যালু হচ্ছে কাউন্টের মধ্যে আছে, সেটাকে প্লাস করে দাও 1। হ্যাঁ, তাহলে একটু দেখি, রেন্ডার হয়েছে। ক্লিক করি, দেখেন এক এক করে বাড়তেছে। তো এক এক করে বাড়তেছে, কিন্তু আমাদের এটা হওয়া উচিত যে আমাদের এই যে কাউন্টের ভ্যালুর সাথে সাথে আমাদের কনসোলটাও চেঞ্জ হবে, আমরা দেখতে পারবো। ওকে। তো সেটা ডিপেন্ডেন্সি আকারে আমরা দিয়ে দিব কাউন্টকে, যে কাউন্টের প্রত্যেকটা কলে তুমি এটা রেন্ডার করো। ক্লিক করি, এই যে দেখেন, হুম, রেন্ডার হয়েছে কিন্তু।
আবার ক্লিক করি, আবার রেন্ডার হয়েছে। আবার ক্লিক করি, আবার রেন্ডার হয়েছে। তো আমি যখন এটা দেই নাই, ক্লিক করি, দেখেন এটা কিন্তু একবারই কল হয়েছে। আমার এই যে এই কনসোলটা, শুধু কিন্তু এই কনসোলটাই কিন্তু প্রিন্ট হচ্ছে না, সাথে কিন্তু এপিআইটাও কল হচ্ছে। হ্যাঁ, সাথে কিন্তু এপিআইটাও কল হচ্ছে। তো এপিআইটা তো আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা এখানে তো কনসোল করি নাই। তো কনসোল যদি করতাম তাহলে দেখতাম। ওকে। তো এখানে একটা চাইল্ড হিসেবে একটা কি দিচ্ছে, একটা কি চাচ্ছে, যেখানে দেখি ইচ চাইল্ড ইন আ লিস্ট শুড হ্যাভ আ ইউনিক কি প্রপস। আচ্ছা, ইউনিক কি হিসেবে আমরা কি দিতে পারি? আমরা দেখছি এর আগে ইন্ডেক্স কে নিতে পারি, কারণ আমার এখানে আইডি তো থাকার কথা, আইডি আছে। এই যে ডট আইডি, এই ডট আইডি হচ্ছে এক একটা ইউনিক কি। তাহলে এটা আমার ইন্ডেক্স কে নেওয়ার দরকার নেই। তা আমরা ডিরেক্টলি এখানে কি হিসেবে ইউজার ডট আইডি কে নিতে পারি, আইডি। এখন আশা করি আমাদের সেই রোডটা আর থাকবে না। রিলোড, এখন আর নাই। তো ক্লিক করি, ক্লিক করি, দেখেন আমার কম্পোনেন্ট, আমার এই ইউজ ইফেক্ট একবারই কল হয়েছে। আর যদি আমি এখানে এটার উপরে এই পুরো ইফেক্টটাকে এটার উপরে ডিপেন্ডেবল বানিয়ে ফেলতে চাই, তাহলে আমাদের ডিপেন্ডেন্সি হিসেবে এই কাউন্টকে দিতে হবে। তো যখন এই কাউন্টকে দিব, তখন এভরি কলে আমার এটা কল হবে। শুধু এটা না, আমার সাথে সাথে এইটাও কল হবে। ঠিক আছে, এপিআইও বারবার কল হচ্ছে। তো এমন করে আমরা এখানে মাল্টি প্যারামিটার হচ্ছে পাস করতে পারি। আমরা চাইলে ধরেন এমন একটা কন্ডিশন লিখলাম যে আমাদের যদি নাম চেঞ্জ হয়, নাম চেঞ্জ হইলে, যেমন এখানে একটা স্টেট থাকলো যে নেম, সেট নেম, সেট নেম। তো নাম থাকতে পারে, তো নামের এখানে আমি দিলাম ধরেন স্ট্রিং। তো এখানে বলে নাম কোনো একটা জায়গা থেকে সে সেট স্টেটে পাস করতেছে, পাস করার পরে এখানে নামটা পাচ্ছে। আমি এখানে কমা দিয়ে এভাবে বলে দিতে পারি যে যখন নামও আপডেট হবে, তখনও তুমি এটাকে স্টেটটাকে আপডেট করো। ধরেন কোন একটা ব্রাউজারের মধ্যে বা আপনার অ্যাপ্লিকেশনে কোন একটা ইন্টারেকশন, ধরেন কোন একটা কিছু হয়েছে, সেই ইন্টারেকশনটা হওয়ার পরে যদি আপনি ওই ইউজ ইফেক্টের মধ্যে এমন কোনো লজিক লিখছেন, সেই লজিকটা কল হওয়া জরুরি, সে তখন ওই স্টেটের ভ্যালুটাকে একটা স্টেটে রেখে সেই স্টেটের ডিপেন্ডেন্সিটা এখানে পাস করে দিবেন। তখনই কি হবে, বারবার যেমন আমরা যদি পেজ ট্রানজিশন কোনো ইফেক্ট ইউজ করলাম, যে তুমি প্রত্যেকটা পেজের চেঞ্জে তুমি একটা কল হবা, কি পেজ ট্রানজেকশনটা কল হবা। তো পেজ ট্রানজেকশনটা আমি বলে দিলাম ডিপেন্ডেন্সি হিসেবে, ওইটাকে একটা স্টেটের মধ্যে কন্ডিশন ইউজ করে ওই ডিপেন্ডেন্সিটা আমরা এখানে পাস করে দিলাম। তখন সে একদম প্রত্যেকটা পেজের মধ্যে গিয়ে 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 আপনার ইউজ ইফেক্টটা কল হবে, ইভেন পেজ ট্রানজেকশন স্টেটটাও কল কল হয়ে যাবে। হ্যাঁ। তো এরকম অনেক অনেক কিছু করা যায় আসলে। ওকে। তো এটা গেল একটা, দুইটা এক্সাম্পল। যাই হোক, আমরা ওকে, তো এটা যেহেতু নাই, এটাকে কেটে দেব। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পলে যাই। এটাকে আমরা এখানে কপি করে রেখে দিই। কপি করে, কপি করার দরকার নেই, এগুলো থাক, এগুলা। আচ্ছা, এগুলো রাখলেও ঝামেলা না রাখলেও এগুলোকে কমেন্টিং করে দিই। ধরেন আমার এটা ফ্রেশ, একটা ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ একটা কোড বেস। এখন এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, যে ইউজ ইফেক্টের বাইরে যদি আমরা আহ, আমাদের ব্রাউজারটা কোথায় আছে, মানে আমাদের ব্রাউজারে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কি উইন্ডো।
তো এই উইন্ডো অবজেক্টটাকে যদি আমরা এখানে কনসোল করতে চাই, এটা তো আমার ডম ম্যানিপুলেশনের কাজ, তাহলে সে দেখলাম যে আমাদের উইন্ডোর মধ্যে এখানে কল করে দিছে। সেম জিনিসটা আমরা যদি ইউজ ইফেক্টের মধ্যে কল করি, তখনও সে কল করছে। তো এই অবজেক্টটার মধ্যে কি থাকে, আমাদের ডম ম্যানিপুলেশনের মানে উইন্ডোজের সবকিছু থাকে এটার মধ্যে। এখন আমরা যে অ্যাড ইভেন্ট লিসেন করি, তারপরে রিমুভ করি, সবকিছু কিন্তু এখানেই থাকে। তারপরে উইন্ডো ডট আমরা ইনার উইথ যতটুকু পাই, যে আমাদের এই ইনার উইথটা কত আছে, আচ্ছা একটু দেখি এটা পাই কিনা। ডট ইনার উইথ, ইনার উইথ কত, উইন্ডো মানে এই পুরো উইন্ডোটার ইনার উইথ কত আছে, এটা এই যে আমাদের 1318। তারপরে আরেকটু ছোট করি, এখন কত আছে, 1587। এখন আমি চাচ্ছি যে আমরা যখন এটাকে বড় ছোট করব, ধরেন রিসাইজ করব, এখন একটা তো প্রত্যেকটা রিসাইজের ক্ষেত্রে সে আমাকে এটাকে ইনস্ট্যান্ট আপডেট দিবে। এটা যদি আমরা লিখতে চাই, তো ইনার উইথের মধ্যে তো আমরা ভ্যালুটা পাচ্ছি। এখন সেই ভ্যালুটাকে আমরা যদি কল করে দেখতে চাই কনসোলের মধ্যে, এটা কিভাবে দেখবো, ধরেন এখানে লিখলাম একটা ফাংশন হ্যান্ডেল রিসাইজ। এটা কি করবে, কল হবে কখন, যখন আমরা এই উইন্ডোটাকে ছোট বড় করব। ঠিক আছে, যখন এটাকে আমরা এরকম করে এই যে এখানে এরকম করে এরকম ছোট ছোট বড় করব। এই যে এটা বড় হয়ে গেছে। ধরেন এটা যখন আমরা ছোট বড় এরকম করব, তখন আমরা এটা রেশিওটা ইনস্ট্যান্ট আপডেট দেখবো। এটা দেখতে হইলে আমাকে কি করা লাগবে, এই যে আমার এটা এইভাবে না, এইভাবে লিখতে হবে। দেখেন এই যে যখন আমি এইভাবে বড় ছোট করব, তখন এই যে রেশিওটা বা আমাদের যে উইডথটা আছে, সেটা আমরা এখানে দেখবো কনসোলে। বা কনসোলও দেখতে পারি, আবার ইনার উইথ নামে একটা স্টেট নিয়ে সেই স্টেটের ভ্যালুটা এখানেও দেখতে পারি। তো যে কোনো ভাবেই দেখতে পারি। সেটাকে লিখতে হইলে আমার এই ফাংশনটা কল হবে কখন, আগে ফাংশনের মধ্যে কি কল হবে সেটা আমি আগে, যে এই ফাংশনের মধ্যে আমাদের যে উইন্ডোটা আছে সেটার ইনার উইথটাকে কল করে। এখন এই ইনার উইথ যে ফাংশনটা, এই ইনার উইথ ফাংশনটা কখন কল হবে, যখন আহ, আমাদের উইন্ডোটাকে আমরা রিসাইজ করব। আমরা এরকম আমাদের বিভিন্ন উইন্ডোকে আমরা এরকম ছোট বড় করি না, আমরা চাচ্ছি যে এটার যতটুকু উইথ আছে সেটাকে আমরা দেখবো ইনস্ট্যান্ট আপডেট হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমাদের উইন্ডো আমাদেরকে দিচ্ছে একটা অ্যাড ইভেন্ট লিসেনার। এই যে আমরা যতগুলো এই যে ডকুমেন্ট ডট, হ্যাঁ, এই অ্যাড ইভেন্ট লিসেনার, হ্যাঁ, ডকুমেন্টের মধ্যেও দিচ্ছে, উইন্ডোর মধ্যেও দিচ্ছে। উইন্ডোটা হচ্ছে কি একদম প্যারেন্ট অবজেক্ট, একদম তার উপরে আর কিছু নাই। তো উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার সে কি করে, ইভেন্ট লিসেনার হিসেবে আমরা রিসাইজকে নিব। তো রিসাইজকে নিয়ে সে কি করবে, এভরি রিসাইজে হ্যান্ডেল সাইজ যে ফাংশনটা সেটাকে কল করবে। তো এটাকে বাদ দিয়ে দিই, বাকি সবগুলোকে বাদ দিয়ে দিই। হুম, এবার এটার কনসোল, কনসোল কোথায়, কনসোল, ওকে। এখন দেখি, রিলোড করি, এই যে দেখেন প্রত্যেকটা রিসাইজে চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা এখানে খুব ইজিলি লিখতে পারি যে এই যে রিসাইজের মধ্যে যে স্টেটটা পাস হচ্ছে, এটা দিয়ে আমরা একটা সিএসএস লিখতে পারি না, যে এতটুকু থেকে এতটুকু রিসাইজ হইলে আমার কালারটা এটা হবে, অতটুকু থেকে অতটুকু হইলে এটা হবে।
এরকম কিন্তু কন্ডিশনে রাখতে পারি। এখন এই যে উইন্ডো ডট ইনার উইথ, এটার যে ভ্যালুটা আছে এটা আমরা একটা স্টেটের মধ্যে রাখতে পারি। তো স্টেটের মধ্যে রাখলাম এটা একটা কি নামে, ধরেন ইনার ইনার উইথ, তারপরে সেট ইনার উইথ। ওকে, চলো ইনার উইথ ইনিশিয়ালি কি থাকলো যে 0, আমি দিয়ে দিলাম 0। তো এই যে এই যে উইন্ডো ডট ইনার উইথের যে ভ্যালুটা, এটাকে কনসোল না করে এটা আমরা স্টেটের মধ্যে রাখলাম। স্টেটের মধ্যে রাখলে কি হবে, আমার এখানে সরাসরি এখানে ইনার উইথ লিখে আমরা এখানে দেখতে পেলাম যে ইনার উইথ এখন আছে কত। আচ্ছা, এখন এখন কিন্তু কল হবে না, যখন আমি এটাকে রিসাইজ করব তখন কল হবে। দেখছেন, যে এখন কল হয় নাই। এই যে এই যে উপরের রেশিওর সাথে এটা কিন্তু ম্যাচ করে। আবার যদি ইনার হাইট বলি তখন আবার আরেকটা। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা কন্ডিশন লিখতে পারি। কন্ডিশন লেখার আগে আমরা এখানে সরাসরি দেখি আমাদের const body is equal to document dot get element by tag, uh, get element by tag, tag name body। দেখেন, সরাসরি কিন্তু আমি ডম এর মেথড গুলো এখানে লিখতে পারতেছি। তো এই বডিকে যদি কনসোল করি, দেখি আমরা বডি এলিমেন্টটাকে পাই কিনা। আমরা বডি এলিমেন্টটাকে পাচ্ছি। এখন এই বডি এলিমেন্টটাকে দেখি তো আমরা কোনো স্টাইল ইউজ করতে পারি। বডি ডট এটা কিভাবে লেখে, স্টাইল, দেখি সিএসএস। আচ্ছা, ধরেন এখানে আমি একটা ডিপ নিচ্ছি। এটা নিতে গেলে তো আবার ডকুমেন্ট বডি স্টাইল দিতে হওয়ার কথা। ডকুমেন্ট ডট, আচ্ছা বডি ডট স্টাইল, স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে রেড, দেখি হয় কিনা। ক্যানভা অ্যাক্সেসরি ব্যাকগ্রাউন্ড কালার, এটা ডিরেক্টলি মানে এভাবে লিখতে হবে। না, এটা এভাবে লিখলে হবে না, এভাবে লেখা লাগবে। এই জিনিসটা আগে বুঝতে গেছি না বলে। বাই ট্যাগ নেম বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেটার 0 ইন্ডেক্স। আচ্ছা, এটা এভাবে ডিরেক্টলি লিখলে হবে। ধরেন এরকম করতে চাচ্ছি যে ডকুমেন্ট ডট বডি, সে সরাসরি বডি পায়, ব্যাক বডির ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ। এটা দিলাম।
তো এখন লিখি, দেখি তো অরেঞ্জ আসে কিনা। অরেঞ্জ পায় না। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডকুমেন্ট ডট বডি স্টাইল, এটা তো স্টাইল, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, রিলোড, অরেঞ্জ আসলো। এখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এখানে, যে আমাদের যদি ইফ ইনার উইথ, যদি ইনার উইথ যদি 767 থেকে ছোট হয়, ছোট হয় মানে এটা হলো মোবাইল ডিভাইস, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতেছি যে এটা দিয়ে কি কি ইন্টারাকশন করা যায়, একটা সিম্পল ইলস যদি ইনার উইথ এখন হবে হলো বড়, ইনার উইথ যদি 768, তারপরের যে রেশিওটা সেটা যদি 768 থেকে বড় হয় তখন গ্রিন। ওকে, তারপর আরেকটা কন্ডিশন দিতে পারি, যে যদি 900, আচ্ছা 991 থেকে যদি বড় হয় তাহলে হবে রেড। দেখি আবার, এখন কত আছে, রিলোড এখন আসবে না, যখন আমি এটাকে অন রিসাইজ অরেঞ্জ গ্রিন রিসাইজে এই ফাংশনটাকে কল করাইতে হবে। ঠিক আছে, আচ্ছা ডিপেন্ডেন্সি হবে ইনার, এখন ডিফল্ট পাচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ তো এখন পাওয়ার কথা না, এই যে এখন, এই যে দেখেন এটা কিসের ভিত্তিতে চেঞ্জ হচ্ছে দেখেন, একটু আগে কিন্তু আমি এই ডিপেন্ডেন্সিটা দেই নাই, এখন আমি বলে দিছি যে এটার উপরে তুমি ডিপেন্ডেবল হবা, তখন প্রত্যেকটাকে তখন তুমি ইউজ ইফেক্টকে কল করবা, তখন কল করে দেখতেছে যে তার যে কন্ডিশনটা ট্রু হচ্ছে সে সেটাকে কল করতেছে। তো ইনিশিয়ালি ইলস, যদি কোনো কিছু না হয়, আচ্ছা এখানে তো বলে দিছি আমি 991 থেকে উপরে গেলে হচ্ছে রেড। তো দেখি তো ওই কন্ডিশনটা রান হয় কিনা। 80, 991, আচ্ছা এটা এটা এই কন্ডিশনটা হচ্ছে না, কারণ হচ্ছে এখানে তো একবার বলে দিছি 991 থেকে ছোট, রেড আসতেছে না। এই যে রেড, তারপরে গ্রিন, আচ্ছা যাই হোক এখন এই কালার চেঞ্জ হচ্ছে। তো ডিপেন্ডেন্সি কতটা ইম্পর্টেন্ট এখন তো বুঝতে পারছেন আসলে, ডিপেন্ডেন্সি ইউজ করাটা দরকার। এখন এখানে আরেকটা বিষয় থাকে, এই যে আমরা যে রিসার্চ করতেছি এটাকে যখন আমার প্রয়োজন পড়বে না তখন কিন্তু আমি এটাকে ক্লিন আপ করতে পারি, যে আমাদের এই যে ইউজ ইফেক্ট কিন্তু কোন একটা কিছু রিটার্ন করে, ইউজ ইফেক্ট যেটা রিটার্ন, ধরেন সে রিটার্ন করলো একটা ফাংশন, এই ফাংশন, সেই ফাংশনটা কি করে, এই যে আমরা যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার এই জিনিসটা করলাম, এই জিনিসটাকেই সে কি করবে, সরাসরি রিসেট করে দেবে, মানে ক্লিন করে দিবে। এটা হচ্ছে ক্লিন আপ। আমার তো প্রত্যেকটা চেঞ্জে তো কিছু কিছু চেঞ্জে তো আমার এটা কল করার দরকার নেই, তো সেটাকে প্রিভিয়াস জিনিসটাকে সে এইভাবে ক্লিন আপ করে দেয়। তো তখন কি সেই কাকে ক্লিন আপ করবে, যে ধরেন এই স্টেটমেন্টটাকে ক্লিন আপ করবে। তো ক্লিন আপ করা মানে কি, আমার এটা এমটি ভ্যালু, এমটি ভ্যালু দিয়ে দেন হচ্ছে এটা ডিপেন্ডেন্সি আমরা এটা দিয়ে দিলাম
ডিপেন্ডেন্সি দেওয়ার পরে আমাদের এটা কাজ করতেছে। হ্যাঁ, যাই, রেড, গ্রিন, বাস, কালার হচ্ছে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এটা গেল। দেন আসি হচ্ছে আমরা ইউজ ইফেক্টের ব্যবহার হচ্ছে আমরা আবার যখন, যেমন আবার আরো কিছু এক্সাম্পল আছে। যেমন ইয়ে, এখানে কোনো একটা ইনপুট ভ্যালু, আমি একটা ইনপুট ইনপুট ভ্যালু নিলাম। ইনপুট, তো ইনপুট টাইপ হবে আমার হচ্ছে টেক্সট। তো ইনপুট ভ্যালুর মধ্যে আমরা আরো কি কি প্রপার্টি পাস করছিলাম, যে ভ্যালু, ধরেন এখানে একটা যদি আমরা নেম দেই, নেম নামে একটা স্টেট ডিক্লেয়ার করি, নেম, সেট নেম, ইউজ স্টেট হবে ব্ল্যাঙ্ক। আচ্ছা, তো এখন এই নেমটা হচ্ছে চেঞ্জ হইতে পারে। হুম, তো এগুলা থাক, এগুলার পাশাপাশি আমরা এখানে লিখতে পারি যে কনসোল ডট লগ কি হবে, নেম চেঞ্জড, কোন নামটা, এই নামটা। তো এই নামটা কোত্থেকে আসবে, এই যে আমাদের যে ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ডের মধ্যে আমরা নেমটাকে পাস করব, নেম পাস করলাম। তারপর অন চেঞ্জে আমরা কি করবো, একটা কল ব্যাক, কল ব্যাকের ভিতরে ওই যে আমরা যেটা নিছি সেট নেম, এগুলো আমরা অনেকবার করছি। সে একটা ইভেন্ট রিসিভ করে, সেই ইভেন্টটা ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, সেটাকে নেয়, সেটাকে নিয়ে স্টেটের মধ্যে রাখে। এখন আমি বলে দিলাম যে এটা, আমি এটার মধ্যে যা যা লিখবো, যখন যখন লিখবো তখনই ইউজ ইফেক্টটা কল হবে, যখন আমি লিখবো তখনই আমার ইউজ ইফেক্ট কল হবে। তো একটু এখানে দেখি তো, যে ইনপুটের ভ্যালু আমরা তো কনসোল করছি, কনসোল কোথায় করছি, করি নাই, এই যে ভিতরে করছি, হ্যাঁ, নেম চেঞ্জ। ওকে, তো ক্লিন করি, নাই, হ্যাঁ, কল হচ্ছে না। এই যে নেম চেঞ্জ, এখন কি এমটি স্ট্রিং, এখন খালি। তা আমি চাচ্ছি যা যা লিখবো ইনস্ট্যান্ট আমি ওখানে আমার কনসোলে আপডেট হবে। তো সেটার জন্য আমি কি করতে হবে, তাহলে এই আপডেটের ভ্যালুটাকে পেতে হলে আমাকে এই স্টেপটাকে, আমাদের এই যে নেমটাকে এখানে ডিপেন্ডেন্সিতে পাস করা লাগবে। এখন পাস করে দেখি, আমি টাইপ করি, দেখেন যেটা যেটা চেঞ্জ করতেছি আমার সেটা সেটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এতে হচ্ছে ইউজ ইফেক্টের আরো অনেক কিছু আছে। যেমন আমরা একটা কি করতে পারি, একটা ইউজ ইফেক্ট, আমরা যে ডাটাটা কল করছি এটা কল হওয়া না পর্যন্ত আমরা একটা লোডিং সাইন দেখাইতে পারি। তো আমরা একটা লোডিং স্টেট যদি লিখতে চাই, সেটা কিভাবে, এগুলাকে সরাই। আচ্ছা, এগুলাকে সরানোর আগে, আচ্ছা এগুলা কমেন্টিং করি, কমেন্টিং করে আহ এইটাকে পুরা কমেন্ট করি, কমেন্ট করে এটাকেও কমেন্ট করে দিই। আমরা এখন নতুন আরেকটা এক্সাম্পল দিই, যে এপিআই ফেচ করে কিভাবে একটা লোডিং, একটা কিছু একটা ইউজ করা যায়, যে লোড হচ্ছে, লোড হচ্ছে। হুম, তো এটার জন্য আমাকে প্রথমে একটা এপিআই কল করতে হবে, সেই এপিআই এর ডাটা গুলো রাখার জন্য একটা স্টেট নিতে হবে, আর যে লোডিংটা হবে সেই লোডিংটা দেখানোর জন্য আরেকটা স্টেট নিতে হবে। তাইলে ধরেন আমি কিছু পোস্ট নিলাম, আমার ব্যাকএন্ড থেকে কিছু পোস্ট আসলো, তো এখানে লিখতে পারি পোস্ট, সেট পোস্ট। তো পোস্ট গুলো প্রত্যেকটা একটা অ্যারের মধ্যে থাকবে। ওকে ফাইন, তো এখন আমি পোস্টের এপিআইটা খুঁজে বের করবো, পোস্টের এপিআই কই আছে,
জেসন প্লেস হোল্ডারের মধ্যে পোস্টেরও এপিআই আছে। পোস্ট, তো এখানে প্রায় অনেকগুলা পোস্ট আছে। তো এপিআই দেখেন কল করে কিভাবে, এই যে যদি আমি /2 দেই, তখন আমার 2 নাম্বারের আইডি, যার আইডি হচ্ছে 2, তার সবগুলা পোস্ট আসবে। তো আমি অল পোস্ট নিলাম, অল পোস্ট। তো এখানে কয়টা পোস্ট আছে জানি না, 100-র মতো। 100, 100টা পোস্ট। তো আমি এই এপিআইটা কল করে সবগুলা পোস্ট আমি দেখাবো। কোথায় দেখাবো? আমাদের এখানে একটা লিস্ট থাকবে। এখানে আমাদের ইউএল এলআই, এটার মধ্যে ধরেন হয়তো 5টা দিলাম, হ্যালো, এরকম করে করে থাকলো। তো এরকম করে করে যদি থাকে, তাহলে আমরা এখানে যাই, মানে এরকম নাম নাম দিয়ে থাকলো। তাহলে এপিআই এর ওই যে ডাটা, যেভাবে এপিআই কল করছিলাম, এপিআই আমরা কিসের থ্রুতে কল করি? আমরা এপিআই কল করতে হলে আমাকে ইউজ ইফেক্ট কল করা লাগবে। ইউজ ইফেক্ট কি করে? একটা কলব্যাক ফাংশন নেয়। সেই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা উম, আমরা পেজ কল করব। হ্যাঁ, পেজ পেজ কোনো কিছু ইম্পোর্ট করতে হবে না, এটা মানে ব্রাউজারের ডিফল্ট। ঠিক আছে, ওকে। তো এখন আমি এপিআইটা কল করব। এপিআইটা কোথায় আছে? এটা হচ্ছে আমার এপিআই। তো এপিআইটা এখানে কল হবে। তো এপিআই কলের প্রসেস কি? দেন রেসপন্স, সে রেসপন্সটাকে নিবে, সে রেসপন্সটাকে নিয়ে সে জেসনে কনভার্ট করবে। কনভার্ট করে সে কনভার্ট করে দেন হচ্ছে একটা ডাটা, একটা ভেরিয়েবলের মধ্যে সে প্রত্যেকটা ডাটা স্টোর করবে। সেই ডাটাগুলো আমরা কি করতেছি? সেই ডাটাগুলো আমরা সেট পোস্ট স্টেটের মধ্যে রাখতেছি, রাখলাম। তো এখন তো আমি যদি কনসোল করি, এখন আমি এটাকে যদি কনসোল করলাম, পোস্ট, সবগুলা পোস্ট সে আমাকে অবশ্যই দেখাবে কনসোলে। এই যে আমার সবগুলা পোস্ট দেখাচ্ছে। এই যে এখন বারবার কল হইতেছে, কারণ আমরা কোনো ডিপেন্ডেন্সি দেই নাই ইউজ ইফেক্টের। আমাদের ডিপেন্ডেন্সি হবে কি? এটা একটা অ্যারে, তাইলে অ্যারে হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। আমরা যখন অ্যারেটা দিব, তখন এখানে আমাদের 100টা ডাটা আছে। তো প্রত্যেকটা ডাটাকে আমরা এখানে স্টোর করলাম, স্টোর করে এখানে ওই যে আগের মতোই ম্যাপ করলাম, ডট ম্যাপ। একটা পোস্ট, এক একটা পোস্টের আমরা কি নিব? এক একটা পোস্টের জাস্ট পোস্ট টাইটেল। তাহলে পোস্ট ডট টাইটেল, এই পোস্ট ডট টাইটেল কিসের মধ্যে রাখবো? এলআই এর মধ্যে, এলআই এর মধ্যে রাখলাম। তাহলে এগুলো আমার দরকার নেই। ওকে, এখন দেখেন আমার টোটাল 100টার পোস্টের লিস্ট চলে আসলো। তো এখানে তো 1000 পোস্ট হইতে পারতো, সরি, 1000 পোস্ট হইতে পারতো। সেক্ষেত্রে আমি চাচ্ছি একটা লোডিং সাইন দেখাতে। সেই লোডিংটা কিভাবে কাজ করবে? সেই লোডিংটা ধরেন লোডিং এর একটা ডিজাইন আমার কাছে আছে, যে যে সেই ডিজাইনটা হতে পারে পি ট্যাগ। যেমন লোডিং, তো যখন তুমি আসবা না, তখন লোডিং এরকম দেখাবে। তো এই লোডিংটা কখন, যখন ট্রু হবে, আমরা একটা স্টেট রাখতে পারি। সেই স্টেটের মধ্যে ইনিশিয়ালি আমার লোডিংটা কি থাকবে? ফলস থাকবে। যখন আমার এপিআইটা কল হবে, তখন আমি সেট লোডিং এর মাধ্যমে সেই স্টেটটাকে ট্রু করে দেব।
আর যখন আমার কল হয়ে সাকসেসে চলে আসবে তখন সেটাকে ফলস করে দিব। সিম্পল হিসাব। তো সেটাকে যদি আমি করি যে আমরা এখানে একটা ইউজ স্টেপ নেই, ইউজ স্টেপ, ইউজ স্টেট, আমার স্টেটের নাম হবে লোডিং। আর সেই লোডিংটাকে কন্ট্রোল করার জন্য আমরা সেট লোডিং রাখলাম। তো কি বলছিলাম, লোডিংটা ইনিশিয়ালি ট্রু হবে। যে আমাদের যখন পেজটা, আমাদের ওয়েবসাইটে যখন রেন্ডার হবে তখন সে লোড হবে। তো যখন, তো আমরা একটু এখন দেখি যে এখন কি হচ্ছে। এখানে, আচ্ছা, লোডিং যদি ট্রু হয় তখন এটা, হুম, হুম। তাহলে এখন দেখেন এই যে লোডিং কিন্তু চলতেই আছে, কারণ এটা তো ট্রু, স্টিল ট্রু। আমরা এটা কখন ফলস করব? যখন আমাদের, যখন আমাদের ডাটা এখানে পেয়ে যাব, মানে আমার কনসোল করে ডাটাটা আমার এখানে দিয়ে দিছে অলরেডি, তখন আমি এটাকে কি করব, সরাসরি ধরেন এখানে তো এই রাখলাম, এটা নিলাম। তো এখানে ডাটাটা সে এখানে এই স্টেটের মধ্যে পাস করে দিছে, তখন আমি সেট লোডিংটাকে ফলস করে দেব। ওকে। তো ফলস করে দেওয়ার পরে দেখি এই যে এখন এটা এই, এই, দেখেন একটু মানে যখন ডাটা আসার আগে কিন্তু সে লোডিং দেখাইছে, লোড, এই যে দেখেন লোডিং দিয়ে ঠাস করে চলে আসছে। তো আমরা নেটওয়ার্ক থেকে লো 3G, লো 3G ফায়ারফক্সের থেকে করে টু, স্লোলি আমার পেজটা 2G তে চলতেছে। বাবা, এটা তো পুরা দারুণ। আচ্ছা, এই যে একবার আসছে, এটাই এরকম আমরা তো দেখলামই যে আমাদের ডাটাটা আসার আগে আমাদের এই যে লোডিং সাইনটা আমরা দেখি। সো এখন লোডিংটা বিশাল বড় করেও দেখানো যায়, স্পিনারের মাধ্যমেও দেখানো যায়। যেমন আমরা যদি কোনো একটা স্পিনার রাখি এখানে, তাহলে এই যে এখানে যে পি ট্যাগের জায়গায় আমরা স্পিনার কম্পোনেন্টটাকে রেখে দিব। যখন রেখে দিব তখন সে ডাটাটা এই হওয়ার আগে সে ওইটাকেই দেখাবে, এখানে যেটা থাকবে সেটাই দেখাবে, এর বাইরে কিছু না। তো এরকম করতে পারি। দেন আরো কিছু, উম আরো কিছু এক্সাম্পল দেয়া যায়। ধরেন আহ, আমরা ইয়ার মধ্যে, ব্রাউজারের স্টোরেজের মধ্যে আমরা একটা কিছু রাখলাম যে ডার্ক মোড আর হচ্ছে লাইট মোড। তো ডার্ক মোড লাইট মোড আমরা করতে পারি। আচ্ছা, এইগুলা দরকার নেই, আননেসেসারি এগুলা অনেক। আপনারা ফ্রেশ করে, ফ্রেশ করে আমরা কি করব, একটা বাটন নিব, সেই বাটনটাতে যখন ক্লিক করব তখন আমাদের কালার হবে একটা। আর যদি মানে এটা হচ্ছে সুইচ হবে, ঠিক আছে, ক্লিকে জিনিসটা একবার হচ্ছে ডার্ক হবে একবার হচ্ছে লাইট হবে। তো
সেটার জন্য আমরা একটা বাটন নিব। এই বাটনের মধ্যে অন ক্লিকে একটা ফাংশন নিব। সেই ফাংশনটা ধরেন আমরা একটা কি করব, ক্লিকে যেটা হবে সেটা আমরা স্টেটে রাখবো। তাহলে স্টেটের নাম দিলাম যে ইনিশিয়ালি লাইট থাকবে, যে আমাদের এটা লাইট থাকবে। সো ফন্টস, ফন্টস থিম, সেট থিম। ওকে, সো ক্লিক করলাম। এক এক ক্লিকে কি করব, এটাকে লাইট করব, আরেক ক্লিকে অথবা ডার্ক করব। তাহলে ক্লিকের মধ্যে যদি সেই ডাটাটাকে আমরা নিয়ে কাজ করি, এখন আছে কি লাইট, আমরা কন্ডিশন দিতে পারি থিম যদি ইকুয়ালস টু লাইট হয়, তখন সেটাকে করে দাও ডার্ক। ক্লিকের পরে আর না হয় লাইটই থাকলো। তো এটাকে আমরা একটু কনসোল করি থিমকে। তো থিমকে আমি কনসোল করে আসি। তো, এটার নাম দিতে পারি কি, যে থিম, থিম হবে এই থিম। এখানে আমরা দেখবো, কনসোলে দেখার দরকার নেই, এই যে এদিকে দেখলাম। ক্লিক করলাম ডার্ক, ক্লিক করলাম লাইট। ঠিক আছে, এখন এটার ভিত্তিতে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি না, যে আমি ক্লিক করলাম আমার এটা বডিটা লাইট হয়ে যাবে, আবার ক্লিক করলাম বডিটা ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা করতে চাইলে আমরা অনেক ভাবে করতে পারি। যেমন এখানে একটা বক্স থাকলো, যে এই বক্সকে আমরা একটা স্টাইল দিই, যে হাইট 400, উইথ 400। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আমি দিতে যাব, তখন আমি এটার মাধ্যমে আমরা কালারটাকে সুইচ করতে পারি। তো এর পরের প্যারামিটারটা কি আসবে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন লাইটে কি হবে, লাইটে তো হোয়াইট, তো ডার্কে হবে কি অন্য একটা কালার। যেমন হোয়াইটের ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট থাকলো F2 এটা। তো এই যে এই পোর্শনটাকে আমরা ডাইনামিক করব। ডাইনামিক করতে হলে আমাকে এখানে একটা ডাইনামিকে কার্লি ব্রেস দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি থিম যদি ইকুয়ালস টু লাইট হয়, তখন এটা, আদারওয়াইজ আরেকটা। থিম, আচ্ছা এখানে আমার একটু, এখানে এভাবে দিলে হবে না, এটাকে, আচ্ছা এটাকে কেটে ফেলি, কাটলাম। ধরেন এটাকে আমরা এভাবে করতে পারি, এটা একটা লাইন, এটা একটা লাইন, তারপরে এটা আর একটা লাইন, যেটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিসের উপরে চেঞ্জ হবে, যে থিম যদি ইকুয়ালস টু লাইট হয়, তাহলে তাহলে লাইট যদি হয়, তখন F2 ওকে।
দেন আর যদি না হয় তাহলে ব্ল্যাঙ্ক। যদি লাইট হয়, লাইট হলে ডিরেক্টলি লিখে দিছে। আচ্ছা, এটাকে আবার লিখি। এটা ঝামেলা করে দেয়। ফরম্যাট করলাম। এখন আমি লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা, ধরুন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম ব্ল্যাক। তাহলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্ল্যাক। তো আমাদের এই ক্লিকে ক্লিকে এটা চেঞ্জ হবে। তো সিম্পল হিসাব যে আমরা এটাকে যদি ডাইনামিক করতে চাই, তাহলে আমাকে এখানে একটা ডাইনামিক এর কার্লি ব্রেস ইউজ করা লাগবে। তো সেটা কি করবে, থিমটাকে সে একটা কন্ডিশন, যদি লাইট হয় তখন তখন সে হোয়াইট ইউজ করবে, আর না হয় ব্ল্যাক। থিমের ভ্যালু যদি লাইট হয় তখন তখন হচ্ছে হোয়াইট। এভাবে দিই তো। এখানে কোনো একটা সিনট্যাক্স এরর হচ্ছে। আরে, এটা আমার এটা তো রিটার্ন ইয়েই নেই। এটা উঠাই। ঠিক আছে, ওকে। এরপরে যদি লিখি যে এখানে কিছু থাকবে না, লেখা স্টাইল। স্টাইল একটা অবজেক্ট নিলাম। হাইট, হাইট হবে 400। 400। উইডথ হবে 400। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারে এসে আমাকে কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশন মানে এটা ডাইনামিক। তখন আমি বলতে পারি থিম যদি লাইট হয় তখন কালার হবে F2 F2 F2। আর না হয় কালার হবে ধরেন 2 2 2। দিলাম, এটা কি এরর দিচ্ছে? এটা ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা হয়, ওহো, এটার তো দরকার নেই। ডাইনামিকটা দরকার নেই। ঠিক আছে। এখন এই যে এটাকে রোটেশন ভালাইতে হবে। ঠিক, যে চেঞ্জ হচ্ছে। বা একটা, এখানে আমরা চাইলে একটা ট্রানজিশন ইউজ করতে পারি। ট্রানজিশন ইউজ করলাম।
একটু সুন্দরভাবে ফেড হয়ে চেঞ্জ হলো। তো এখন এই জিনিসটাকে আমরা আরো ইজিলি মানে ইউজ ইফেক্টের থ্রুতে কিভাবে করতে পারি? আমরা যদি এই জিনিসটাকে ইউজ ইফেক্টের থ্রুতে করতে চাই, যে আমাদের আহ কি বলে, ইউজ ইফেক্টে আমরা কি করব, এই এই মেথডটাকে, যে আমরা তো এখন কি করলাম, এখানে রিলোড করলাম। রিলোড করলে কিন্তু আমার এটা চলে যাবে, মানে ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা ওয়েবসাইটে এসে ডার্ক করলাম, ডার্ক করে আবার এটাকে রিলোড দিলাম, কিন্তু সে এই যে ডার্কের কন্ট্রোলটা কিন্তু রাখতেছে না। তো ডার্কের কন্ট্রোলটা রাখতেছে না, কারণ হচ্ছে তার কাছে তো কোনো স্টোরেজ বা কোনো কিছু ট্র্যাক নাই যে সে সেটাকে রাখবে। তো সেই জন্য আমরা এই ট্র্যাকটাকে আমাদের ব্রাউজারের সেশনে রাখতে পারি, হ্যাঁ, স্টোরেজে, ব্রাউজার স্টোরেজে রাখতে পারি। তো ব্রাউজারে সবকিছু কন্ট্রোল করার জন্য আমাদের একটা রিঅ্যাক্ট ফাংশন দিয়ে দিছে, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্টের মধ্যে একটা কলব্যাক কল করব। সেই কলব্যাকের মধ্যে আমরা লোকাল স্টোরেজ নামে কি পাবো, একটা অবজেক্ট পাবো। সেই অবজেক্টের মধ্যে আমরা সেট করতে পারি, আইটেমকে সেট করতে পারি, আবার আইটেমকে গেট করতে পারি, না আবার নিতে পারি। তো আমরা এই ভ্যালুটাকে আমরা কি করব, সেট আইটেম করে দেব। সেট আইটেম করে দেব কি নাম দিয়ে, থিম নাম দিয়ে। কোনটাকে, এই যে থিমের যে স্টেটটা আছে সেটা। ওকে। তো আবার এখন আমরা একটু দেখি যে আমাদের স্টেটটা এখানে আসছে কিনা। দেখেন, রিলোড করি এটা, আচ্ছা দিয়ে দিলাম, আবার সেম। আচ্ছা, এখন আমরা সেশনটাকে দেখি পাচ্ছে কিনা। স্টোরেজ, রিলোড করি। লোকাল স্টোরেজের মধ্যে এই যে লোকাল স্টোরেজে আমরা রাখছি। তো এটা কোথায় রাখছিলাম, লোকাল স্টোরেজে, সরি, আমি এগুলোতে খুঁজতেছি কেন। তো ঠিক আছে। তো আমার তো এটা লোকাল স্টোরেজে আমার ট্র্যাক আছে। তো আমরা যদি এটাকে আবার ক্লিক করি, এই ট্র্যাকটা আবার যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। রিলোড করি, রিলোড করে দেখি যে লাইট ছিল, বা কি ছিল, লাইট, আচ্ছা ডার্ক করি। ডার্ক করে আবার রিলোড করি, যে এখানে আসি, দেখি যে এখানে কি আছে, ডার্ক। রিলোড করি, সে কিন্তু আবার লাইট করে দিছে। তো কেন লাইট করছে, কারণ তাকে আমি ডিপেন্ডেন্সি বলে দিই নাই যে তুমি ওইটা থ্রুতে চেঞ্জ হবা আর এর হবা। তো তখন আমি কি করবো, এই থিমটাকে অ্যাজ আ ডিপেন্ডেন্সি এখানে স্টোর করে দিলাম। স্টোর করে দিলে আমার এই ব্রাউজারটা যখন রিলোড হবে তখনও সে এটা ট্র্যাক রাখার কথা। ডার্ক করলাম, রিলোড দেই, কুকিতে রাখতেছে, কিন্তু চেঞ্জ করে দিচ্ছে অন চেঞ্জে। আচ্ছা, তো এটাকে করতে হলে আমাকে কি করা লাগবে, এই জিনিসটা, উম ধরেন এটা আছে, এখন এইটা আমি সেট করতেছি এই নাম দিয়ে। ওকে। কিন্তু আমরা এই যে এটাকে সেট করতেছি, আমরা তো এটাকে গেট করতেছি না। উম, 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 sure. কারণ আমরা এটা আবার যখন রিলোড করতেছি তখন সে আবার এই এই যে এক্সিস্টিং এটাকে কল করে দিচ্ছে।
উম, আচ্ছা, এখানে এই যে এই ভ্যালুটাকে একটা কাজ করতে পারি। এই ভ্যালুটা হবে, কি হবে, এটা রিটার্ন হবে হচ্ছে লোকাল স্টোরেজ। এখন ওই আপনার ইয়ে থেকে ব্রাউজার থেকে গেট করবে। এতক্ষণ তো আমরা ডিরেক্টলি স্টেটের উপরে ডিপেন্ডেবল ছিলাম, এখন গেট আইটেম কোত্থেকে, কিসের গেট আইটেম, থিম। থিমের আইটেমটাকে সে কি করবে, এই যে ওইটা পাবে, আদারওয়াইজ হচ্ছে লাইট পাবে। হ্যাঁ, যদি লোকাল স্টোরেজে থেকে যায় তাহলে তো লোকাল স্টোরেজেরটা পাওয়ার কথা, আর না হয় সে এই ডিফল্ট লাইট পাবে। কিন্তু ঘটনা কথা হচ্ছে যে লোকাল স্টোরেজে তো আমার ট্র্যাক রাখা লাগবে। এখন দেখাচ্ছে কি আনডিফাইন্ড, ক্লিক করলাম, start। এই যে এখন ট্র্যাক, কারণ একটু আগে আমি শুধু এটার মধ্যে ইউজ স্টেটের যেটা পাচ্ছে, যেটা দিয়ে রাখছিলাম, সে সেটাই পাচ্ছিল। কিন্তু আমাদের তো হওয়া উচিত কি, যে আমাদের লোকাল স্টোরেজে যেটা থাকবে সেটাই আমার এখানে রিলোড করি আর যাই করি, আর একটা ট্যাবে যাই, সেম। কারণ ওই যে আমাদের ব্রাউজারের ইয়ের মধ্যে লোকাল স্টোরেজের মধ্যে কিন্তু আমার এটা সেট করা। এই যে আবার এটা চেঞ্জ করি, দেখেন ইনস্ট্যান্ট এখানে আপডেট হয়েছে। আপডেট করে এভাবে হচ্ছে, মানে মোবাইলের ডার্ক ভিউ, লাইট ভিউ এইসব চেঞ্জ করে। তো এরকম ইউজ ইফেক্ট নিয়ে আরো অনেক এক্সাম্পল আছে। এক্সাম্পলস, রিয়াক্ট, রিয়াক্টের ওয়েবসাইটে যাই। এই যে দেখেন ইউজ ইফেক্ট কে সেট আপ করছে, দেন হচ্ছে ডিপেন্ডেন্সিস। সো একটু নিচে যাই। এই যে দেখেন তারা সার্ভার ইউআরএল, এই ইউজ স্টেটের মধ্যে সার্ভার ইউআরএলটা রাখছে। সেই সার্ভার ইউআরএলটা কি করতেছে, এই যে ক্রিয়েট কানেকশন নামে একটা মেথড লিখছে। এই ক্রিয়েট কানেকশনটা ধরেন একটা ডাটাবেজের একটা ইউআরএল, একটা ফাংশন, এটা কল করতেছে, কল করে সেটা চাচ্ছে কি একটা ইউআরএল। তো সে সার্ভার ইউআরএলটা নিচ্ছে, আর একটা কি রুম আইডি। হ্যাঁ, সো রুম আইডি নিচ্ছে। এখন সে কি হচ্ছে ডিরেক্ট ডাটাবেসটা এখানে কানেক্ট করে দিচ্ছে, কানেক্ট করে আবার ওই যে রিটার্ন ক্লিন করে ডিসকানেক্ট করে দিবে যদি এটা পেলো। আদারওয়াইজ কিন্তু সে এটার মধ্যে লুপের মধ্যে ফালাই দিবে। সো সেটা থেকে বাঁচার জন্য আমাকে রিটার্ন করে ডিসকানেক্ট আবার কল করে দিতে হবে। এটা হচ্ছে সো, এই যে এখানে যে ডকুমেন্টেশন গুলা এগুলা পড়তে পারেন, যে রিটার্ন ইউজ ইফেক্ট, রিটার্ন আনডিফাইন্ড, আনডিফাইন্ড। তারপরে এখানে আসি, এইটুকু কি লেখছে একটু পড়ি তো। কানেক্টিং টু অ্যান এক্সটার্নাল সিস্টেম, সাম কম্পোনেন্ট নিড টু স্টে কানেক্ট টু নেটওয়ার্ক, সাম ব্রাউজার এপিআই অর থার্ড পার্টি লাইব্রেরি while they are displayed on the page. These systems aren't controlled by React. হুম, যখন এটা সাইড ইফেক্টের মধ্যে কোনো কিছু ডিসকানেক্ট হয়ে যায় তখন এটা এই রিঅ্যাক্টের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তারপরে এখানে এই যে তারা যেভাবে আমরা কি কল করছি, আমরা এপিআই কল করছি, তারা কি করছে ডাটাবেস কল করে দেখাইছে। এই যে চেঞ্জ করেন, তারা ডাটাবেসকে কল করে দেখাইছে, কানেক্ট করে দেখাইছে। এই যে রুমকে চুজ চুজ করি। আচ্ছা, আচ্ছা, এটা একটু কমপ্লেক্স এক্সাম্পল। এটা এরকম ইউজ কেস হচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনারা নিজেরা বিভিন্ন, আমাদের জেসন প্লেস হোল্ডার তো শুধু এপিআই নাই, আমাদের তো এপিআই এর আরো প্ল্যাটফর্ম আছে। যেমন এপিআই, দামি এপিআই
প্ল্যাটফর্ম ফর ই কমার্স, জেসন ফেক স্টোরেজ এপিআই। দেখেন এখানে কত সুন্দর সুন্দর এই যে এপিআই দিয়ে দিছে, এই এপিআই গুলো কি করে, এই যে এটা যদি কল করি তাহলে আমাদের এই যে কিছু কিছু প্রোডাক্টস, এই যে রেটিংস, এই প্রোডাক্টে কয়টা রেটিংস আছে, তারপরে এ, এটা টোটাল কাউন্ট কত, মানে সব যাবতীয় যা যা লাগে এখানে আছে, এগুলো সব ফেক। এগুলা দিয়ে আপনার ওয়েবসাইটে কিন্তু এই যে দেখেন একটা রিলোড, আমি এখানে আসলাম, তো সে কি করছে, এখানে ক্লিক করার পরে যে পেজটাতে যাবে তখন সে একটা এপিআই কল করছে। সে এপিআইটা যখন হচ্ছে সলভ না করে দিবে ততক্ষণ সে লোডিং সাইনটা বসাইছে, লোডিংটা দেখাইছে, দেখানোর পরে সে যখন সাকসেস হয়ে গেছে তখন কি করলো, ওইটাকে ফলস করে দিছে, যেভাবে আমরা করছি। তো এরকম এপিআই কল করার জন্য আবার এক্সিওস ও আছে, এক্সিওস কে আমরা কল করতে পারি। এক্সিওস কিছু না, এক্সিওস একটা লাইব্রেরি। এক্সিওস, এই যে আমরা পেজ ইউজ করছি কার, ব্রাউজারের ডিফল্ট, আর এক্সিওসটা কি করে, কোথায়, এই যে তারা এক্সিওস ইউজ করছে। এই যে আমরা ডট ফেচ, মানে ফেচ এর মধ্যে আমরা কি করছি, পুরো এপিআইটা কল করে দিছি, পাস করে দিছি, আর দেন হচ্ছে, দেন দিয়ে রেসপন্স দিয়ে ডিরেক্টলি রেসপন্সে জেসনে পার্স করছি, দেন সে আবার সেটা রিজলভ করে আমাকে ডাটা দিচ্ছে। কিন্তু এক্সিওস কি করে, সরাসরি গেট কল করে এপিআইটা দিলে সে সরাসরি সে আপনাকে ডাটা দিয়ে দিবে কিসের মধ্যে, রেসপন্স ডট ডাটার মধ্যে। হুম, রেসপন্স ডট এতটুকুই, আর কোনো ডিফারেন্স নাই। সো যখন সে এটাকে কল করবে তখন এই যে রেসপন্স ডট ডাটা, এটার মধ্যে কি প্রিন্ট করে দিচ্ছে, এই অ্যারেটা। ধরেন এখানে একটা সিঙ্গেল অবজেক্ট দিয়ে দেখাইলো আর কি, এক্সাম্পল দেওয়ার জন্য। তো এরকম এপিআই গুলো, এই যে পেলোড, ঠিক আছে, তো এগুলা একটা একটা করে ট্রাই করবেন। এই যে গেট মেথড, সবগুলো এখানে গেট, গেট সিঙ্গেল, এগুলো হচ্ছে গেট, এটা পুট, এটা ডিলিট, ডিলিট মেথড সেম, জাস্ট হচ্ছে মেথডটা চেঞ্জ হবে। আর ডাইনামিক যে ভ্যালুটা, যেটা ক্লিক করবেন, ক্লিক করে কি পাবেন, ওই যে আমরা একটা ফাংশন পাস করছিলাম, সেই ফাংশনটা কি নিয়ে আসছিল, যেটার মধ্যে ক্লিক করতেছি সেটার আইডিটা নিয়ে আসতেছিল। তো সেই আইডিটা এনে একটি স্টেটে রাখবেন, ওই স্টেটের ভ্যালুটা কি করবেন, এই যে এখানে এটাকে ডাইনামিক করে পাস করে দেবেন। এখানে ওয়ান আছে, আমি 3 নাম্বারটা ডিলিট করতে চাই, তাহলে 3 নাম্বারটা ক্লিক করে 3 নাম্বারের আইডিটা নিয়ে এই সেম এপিআইটার এখানে আন্ডার স্কোর এটাকে ডাইনামিক করে দিবেন, কাজ শেষ। তো একটু এই এপিআই গুলা নিয়ে ঘাটাঘাটি করলে বুঝবেন, নিজে কিছু বানাতেও পারবেন। ঠিক আছে, তো এরপরে আমরা নেক্সট ক্লাসে আজকে আপনার হচ্ছে ইউজ ইফেক্ট দিয়ে আরো কিছু ট্রাই করেন, মানে কিছু এপিআই টেপিআই কল করার ট্রাই করেন। ইউজ ইফেক্টে বহুত কাজ আছে, আমরা একটা ই কমার্স প্রজেক্ট করব, সেখানে ইউজ ইফেক্টের অনেক ব্যবহার হবে, তখন আরো ভালো করে বুঝবো। আজকে জাস্ট একটু ওভারভিউ দিলাম। আর একটু রিক্যাপ করি, ইউজ ইফেক্ট মানে কি, একটা সাইড ইফেক্ট। সে কি কি কাজ করে, সে কাজ করে, সে ধরেন ডাটা ফেচিং, ডাটা ফেচ করে, তারপরে ধরেন কোনো ডকুমেন্টের, ডকুমেন্টের টাইটেল বা কোনো কিছু চেঞ্জ করে, আপডেট করে, তারপরে আপনার কি করে, সেট টাইম আউট, সেট টাইম আউটের এক্সাম্পল আমরা দেখি নাই।
আচ্ছা, সেট টাইম আউটের এক্সাম্পল একটা দেখি। দেখে দেন হচ্ছে, যেমন আমরা এটাকে কমেন্ট আউট করি। একটা কমেন্ট আউট করি। তো কমেন্ট আউট করলাম, এখন আমরা এখানে লিখতে পারি যে একটা টাইমার, হ্যাঁ, ইউজ ইফেক্ট, সে একটা কলব্যাক ফাংশন নিচ্ছে। তো এখানে আমরা লিখতে পারি টাইমার। তো সেট ইন্টারভ্যাল নামে একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে, ঠিক আছে। তো সে কি নেয়, ধরুন এটার মধ্যে আমি একটা কনসোল ডট লগ করলাম। কনসোল ডট লগে আমি লিখলাম যে রানিং, হ্যাঁ। তো কতক্ষণ রানিং এখানে লিখে দিব 1000, মানে প্রত্যেকটা সেকেন্ডে রান হবে। তো রান হয়েছে, হওয়ার পরে এটাকে আমার রিটার্ন করা লাগবে, এই যে ভ্যারিয়েবলটাকে আবার রিটার্ন করে ক্লিন করে দেওয়া লাগবে। তো রিটার্ন ক্লিয়ার ইন্টারভ্যাল, এটা হচ্ছে সেট ইন্টারভ্যাল, আর হচ্ছে ক্লিয়ার ইন্টারভ্যাল। ক্লিয়ার ইন্টারভ্যাল হবে এই টাইমারটা। ওকে। সো এখন আমি যাই কনসোল, এই যে 1 সেকেন্ড পর পর কল হইতেছে, এই যে কল হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, এই যে দেখেন 7 বার, 8 বার, 10 বার, 11 বার, ইনফাইনাইট সে কল হচ্ছেই। তো এইভাবে হচ্ছে সেট টাইমার। আর এটা কি করতে, সে আবার হচ্ছে এটাকে ক্লিন করে দিচ্ছে যখন সে কোনো মানে পাচ্ছে না, তখন সে ইনিশিয়াল ভ্যালুটাকে সে ক্লিন করে দিবে। এই জন্য ক্লিয়ার ইন্টারভাল টাইমার। তো বুঝতে পারছেন? বুঝে নাই কেউ? শুধু শুধু বক বক করলাম, কেউ নাই, সব ঘুমায়। ওই বুঝছি ভাই। আচ্ছা, বুঝলে তো ভালো। ইউজ ইফেক্টের ইউজ ইফেক্ট নিয়ে 2 ঘন্টা কাটাই ফেললাম, 1.5 ঘন্টা। ইউজ ইফেক্টের এই যে আমি যতগুলো এক্সাম্পল দিছি, এই এক্সাম্পল গুলাই হচ্ছে আমি যে প্রজেক্টটা করাবো ওইখানের মধ্যে এগুলাই থাকবে। আর এগুলাই বেশি ইউজ হয়। ইউজ ইফেক্ট, ডাটা কল করবেন, ডাটা দেখাবেন, তারপরে আপনার হচ্ছে কোনো ডাটাকে আপনি লোকাল স্টোরেজে সেভ করবেন। আপনার ডাটাবেজ নাই থাকতে পারে, সবকিছু আপনার ডাটাবেজে পাঠাবেন না। আপনি কিছু কিছু জিনিস আপনি ক্লায়েন্ট মানে কি, একটা ইউজার। আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমার একটা ক্লায়েন্ট। হ্যাঁ, এটা আমার একটা ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্ট সাইড থেকে সবকিছু সার্ভার সাইডে নাও করতে পারি, ক্লায়েন্ট সাইডে করব। তো সেই ক্ষেত্রে আমরা লোকাল স্টোরেজে অনেক ক্ষেত্রে ইউজ করি। যেমন ছোট্ট একটা এক্সাম্পল, লাইট মোড, ডার্ক মোড, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কনটেক্সট এপিআই আর হচ্ছে স্টাইল কম্পোনেন্ট, এই দুইটা দেখবো। এই দুইটা দেখে আমি হচ্ছে দেখি কুমার স্যার ওইটা একটা ডিজাইন রেডি করে দেন ওইটা রিয়েক্টে কনভার্ট করবো। ওইটা করতে করতে ঠিক আমাদের আছে। ক্লাসের সমাপ্তি ঘটবে। ওকে ট্রাই করবো এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য। ওকে, ভাই, আল্লাহ এরপরে কি হাফেজ। রাউটার ধরবেন, রিয়েক্ট রাউটার? হ্যাঁ, রিয়েক্ট রাউটার আর একদিন কালকে, মানে নেক্সট ক্লাসে আমরা কনটেক্সট এপিআই, দেন স্টাইল কম্পোনেন্ট, এই দুইটা, তারপর হচ্ছে রিয়েক্ট রাউটার, দেন প্রজেক্ট, ফাইনাল যে প্রজেক্ট। ওকে। আচ্ছা ভাই, পিএসপির সাথে কি রিয়েক্ট কানেক্ট করা যায়? হ্যাঁ, পিএইচপির সাথে আপনি রেস্ট এপিআই থ্রুতে রিয়েক্ট এই করতে হবে। পিএইচপি দিয়ে আপনি লারাভেল ইউজ করলেন, লারাভেলের রেস্ট এপিআই দিয়ে আপনি ওই ডাটাটা রিয়েক্টের সাইডের মধ্যে দেখালেন আর কি। আচ্ছা আচ্ছা, আমি একজনের সাথে কথা বলছি আর কি, উনি বলছিল আর কি লারাভেলের সাথে পিএসপির সাথে, রিয়েক্টের সাথে লারাভেল তো আসলে ইয়ে করা ব্লেড যায়, দিয়ে কাজ করে। পিএসপির সাথে কানেক্ট করা যায় আর কি, মানে হ্যাঁ, রিয়েক্টের সাথে যায় না আর কি, উনি বললো আর কি। না, উনি হয়তো লারাভেলে এতটা জানে না। আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও রিয়েক্ট দিয়ে কাজ করতে পারবেন। কিভাবে কাজ করতে পারবেন? আচ্ছা আচ্ছা।
ওয়ার্ডপ্রেস কে একটা হেডলেস সিএমএস হিসেবে মানে করবেন। একটা ওয়ার্ডপ্রেস যে আমরা শুধু ওয়ার্ডপ্রেস এর মধ্যে সীমাবদ্ধ রাখি, এলিমেন্টর প্লাগইন এটা সেটা, অতটুকু না। ওয়ার্ডপ্রেস কে আমি 2-3টা প্রজেক্টে হেডলেস সিএমএস হিসেবে ইউজ করছি। ঠিক আছে, শুধু কন্টেন্ট আচ্ছা। চেঞ্জ করবে, আর কোনো কাজ নাই। তো সেটা কিভাবে করছি? ওয়ার্ডপ্রেসে হেডলেস করছি আমি রেস্ট এপিআই দিয়ে। রেস্ট এপিআই দিয়ে জাস্ট সে আমাকে এপিআই দিয়ে দিছে, সেই এপিআইটা কল করে আমি ডাটাকে শো করছি, ডিলিট করছি, যা করছি ওই এপিআই দিয়ে করছি। আর লারাভেলে আমি যতটুকু আমি জানি, রিয়েক্ট লারাভেলের তো কোর্সও আছে, আছে না? তো তারা কিভাবে করে আমি লারাভেল যদিও জানি না। লারাভেল কোর্স, এই যে রিয়েক্ট উইথ লারাভেল কোর্স আছে, রিয়েক্ট জেএস উইথ লারাভেল, সবকিছু দিয়ে হুম, করা যায়, বুঝছেন? এখন বর্তমানে ওই যে ইম্পসিবল কিছু নাই। রেস্ট এপিআই আসার পরে আপনার ইম্পসিবল কিছুই নেই। হুম, সবাই তো টেলউইন্ডের জন্য ভয় পাইছে, ভাইয়া তো ভয় নেই, আপনি তো টেলউইন্ড দিয়ে করেন না, ইয়ে স্টাইল ইয়ে দিয়ে হুম। করেন ফ্রেমওয়ার্ক। না, আমি টেলউইন দিয়েও হুম। করি। আমি টেলউইন এখন ইউজ করতেছি। এই যে আমার আমার একটা আচ্ছা আচ্ছা। প্রজেক্ট আমার একটা প্রজেক্ট আছে। ভাই আসলে হ্যাঁ, বিষয়টা কি টেলউইন্ড দিয়ে মানে অল্প সময়তে সহজে করা যায় আর কি, এই হ্যাঁ, কারণে সবাই এটা দিয়ে ইয়ে। এই যে আমার অনেকগুলো প্রজেক্ট আছে টেলউইন দিয়ে। মানে আমি অতটা এক্সপার্ট মনে করি না। মানে আমি ওই যদি কোনো কিছু না বুঝি, একটু চ্যাট জিপিটি জিজ্ঞাসা করি, একটু গুগলকে জিজ্ঞাসা করি, বা টেলউইন্ডের যে ডকুমেন্টেশন আছে সেখানেই তো আমি সিএসএস জানি। তা আমি ওরে বললাম যে টেলউইন্ডে কিভাবে ট্রানজিশন ইউজ করে, ট্রানজিশন প্রপার্টিটা কিভাবে লিখে, এটা তো তাদের ডকুমেন্টেশনে আছে। তো সেখান থেকে নিয়ে কপি পেস্ট করে দিই, শেষ। ঠিক আছে, ওইভাবেই কাজ করবেন। সবকিছু আপনি পারবেন না। আপনি ফ্রিল্যান্স কাজ করলে হুম। আপনার এক এক প্রজেক্টের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকবে, আপনি সবকিছু জানা নাই থাকতে পারে। তখন কি করবেন? তখন আপনি আপনার যেটা পারবেন না, ওই যে আপনার বেসিক ফাউন্ডেশন স্ট্রং থাকতে হবে ফার্স্ট অফ অল, দেন আপনি শিখে শিখে করে দিতে পারবেন। ভাইয়ের পোর্টফোলিও তো মনে হয় রিনিউ করতে হবে নাকি? হ্যাঁ, হোস্টিং, আপনার পোর্টফোলিও আমার ওয়েবসাইট। পোর্ট- আমার পোর্টফোলিও ওয়েবসাইট রিনিউ করা লাগবে। হ্যাঁ, মানে আমরা না, আপনি তো ফ্রিল্যান্সিং করেন তো, ও ও ও ক্ষেত্রে তো ওটা বেশি লাগবে আর কি, এমনি তো জব করলে লাগে না তেমন বেশি। আমি হ্যাঁ, আমার ওটা দরকার কি, ওটার জন্য আসলে। কি বাধা হয় না? হ্যাঁ, হয়, আসলে হয়, পোর্টফোলিও থাকাটা দরকার। ওই আমি পোর্টফোলিও হিসেবে লিঙ্কডইনটা ইউজ করি। ও আচ্ছা আচ্ছা। ও লিঙ্কডইন স্ট্রং থাকলে ওইটাই বেটার আমি আর কিছু লিঙ্কডইনটাই লাগে না। ইউজ করি। তো ঠিক আছে ভাই, আচ্ছা আল্লাহ হাফেজ। আমার আচ্ছা, ঠিক লিঙ্কডইনের আছে। প্রোফাইল আল্লাহ হাফেজ। আপনি সার্চ করলে পাবেন, এখানে দিয়ে দিই। লিঙ্কডইন আপনার ফেসবুকের সাথে মনে হয় কানেক্ট নেই, আমি দেখছিলাম, পাইনি হ্যাঁ, মনে হয়। ও না আচ্ছা। হলে তো রিকোয়েস্ট করে বা ফলো দিতাম, এই যে কিন্তু আমার পাই। এই আচ্ছা, জুমে হয়েছে। জুমে জুমে দিছি চ্যাট বক্সে, হ্যাঁ, লিঙ্কডইনে। আমার একটা আইডি ছিল লিঙ্কডইনের, বাট ওইটা হুম। আমি আস্তে আস্তে ম্যানেজার আমাকে বলছিল আর কি, দুইজন দুইজন করে পাঠাইতে আর কি, ইয়ে কানেকশন রিকোয়েস্ট। আমি আচ্ছা। একদিন এক করছি কি, এই মানে একদিন আমি একসাথে 5টা পাঠাই দিয়েছি, তো সমস্যা হয় নাই। পরের দিন আবার একই সাথে 5টা পাঠিয়ে দিয়েছি, তো পরের দিন আচ্ছা। দেখি যে আমার আইডিটা নাই আর, ইয়ে হয়ে গেছে। পরে ওদেরকে অনেক টেম্পোরারি ইয়ে করছি, বাট ওরা, হ্যাঁ ওরা আমাকে ন্যাশনাল আইডি কার্ড, এই স্মার্ট কার্ড দেওয়ার জন্য বলছিল আর কি, তো আমার স্মার্ট কার্ড এক নাই আর কি। তো আমি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি, বাট হয় নাই, মানে ফাইল ইয়ে হয়েছে আর কি, ভেরিফাই ফাইলড ফাইলড ফাইলেট ফাইলেট হয়েছে। বুঝছি বুঝছি। অনেকবার দেখেন চেষ্টা করছি, আমারও হয় গেছে নাই ভাই, ওদের। আমারও গেছে, আমারও আগের হুম, আইডি নাই, এটা আমার নতুন। আমার আইডিতে, আগের আইডিতে ভালো হ্যাঁ। কানেকশন ছিল, এখন নাই।
টেম্পোরারি আমার জব। ওইটাতে অনেক রিকমেন্ডেশন ছিল, মানে কানেকশনের জন্য আমার মানে ইয়ে রিকমেন্ডেশন গুলো তো আর হ্যাঁ, পাবো না। আর বিভিন্ন ইয়ের সাথে কানেক্ট ছিল আর কি, এই কারণে মানে দুঃখ লাগে আর কি। দুঃখ আমিও পাইছি ভাই, লাভ নাই। ঠিক আছে, ওকে। ওদের সাথে হ্যাঁ। মেইলও অনেক মানে কথা হয়েছে, বাট ওরা হুম শুধু একটাই, ওরা মানে ইয়ে করার জন্য বলে আর কি। আমি হুম হুম। পর বলছিলাম ম্যানুয়ালি চেক করার জন্য, তো ওরা আচ্ছা। বলছিল, আমি যখন ইয়ে করছিলাম ওরা বলছে এটা 3 মাস আগে শেষ হয়ে হ্যাঁ। গেছে, মানে ম্যানুয়ালি চেক করার ইয়ে এখন আর ম্যানুয়ালি হয় না, এরকম একটা অবস্থা আর কি। হুম, তো বুঝছি। ভাগ্য খারাপ। হুম, আমারও গেছে ভাই, বহুত কষ্ট পাইছি। তো ঠিক আছে হম। ভাই, আল্লাহ হাফেজ। যাদের ভাগ্য ভালো থাকে তারা আবার ফিরে হয় আর কি। আমি ট্রাই করি নাই, ট্রাই করলে পাবেন। আবার ওই যে আমার পরিচিত এক বড় ভাই, উনিও পাইছে অনেকদিন পর, হ্যাঁ 6 মাস বা এরকম এক আমার বছর পর। পরিচিত অনেকে পায়, বাট হুম বেশিরভাগ পাওয়া যায় না আর কি। হুম, বুঝছি বুঝছি। ওকে, তো বাই, হ্যাঁ, আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে, ভালো থাকেন, okay. হুম।